প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 40, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে তৃতীয় অধ্যায় পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আর থাকবে পঞ্চম অধ্যায় আবহবিকার। আর আঞ্চলিক ভূগোল থেকে থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক। একে দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা দিল্লি, এলাহাবাদ, কলকাতা না চেন্নাইয়ের ওপর দিয়ে বিস্তৃত। উত্তর হবে এলাহাবাদ। প্রশ্ন, প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র না রাশিয়াতে। উত্তর হবে রাশিয়াতে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা মান 190 ডিগ্রি, 180 ডিগ্রি, 170 ডিগ্রি না 160 ডিগ্রি। উত্তর হবে 180 ডিগ্রি। পরে রয়েছে গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত হয়? হিমালয়, সাতপুরা, বিন্ধ্যনা, পশ্চিমঘাট। উত্তর হবে হিমালয়। পরের প্রশ্ন, শিলায় ভাঁজ করে যে পর্বত গঠিত হয় তা হলো ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। উত্তর হবে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিতের ওপরের খনিজ পদার্থগুলির নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে ইলুভিয়েশন, হিউমিফিকেশন হবে ক্যালসিফিকেশন। উত্তর হবে এলুভিয়েশন, অর্থাৎ প্রথম অপশানটি। পরের প্রশ্ন, কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে তা হলো জারণ, অঙ্গরাযোজন, আর্দ্র বিশ্লেষণ, জল যোজন। উত্তর হবে অঙ্গরাযোজন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্ব দিকে জেলাটি হলো পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং না নদিয়া। উত্তর হবে কোচবিহার। প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, টাইগার হিল না ঋষিলা। উত্তর হবে সান্দাকফু। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। পরে তোমাদের রয়েছে বিভাগ খ। 2-এর কয়েক দাগে রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, আন্তর্জাতিক তারিখ রেখা সরলরেখা নয়। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো আরাবল্লী। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। পরে হচ্ছে রাঢ় সমভূমি অঞ্চলে পটসল মাটির প্রাধান্য দেখা যায়। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। পরে হচ্ছে ক্ষয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, ড্যাশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে বা সমান ভাগ করেছে। উত্তর হবে নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগ করেছে। পরের প্রশ্ন, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশের উদাহরণ উত্তর লিখবে স্তূপ পর্বত। তাহলে জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ। পরে হচ্ছে আবহবিকারের মাধ্যমে সৃষ্ট ড্যাশ হলো মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। উত্তর হবে রেগোলিথ। তাহলে আবহবিকারের মধ্যে বা মাধ্যমে সৃষ্ট রেগোলিথ হলো মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। পরের প্রশ্ন, জনঘনত্ব অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান। উত্তর হবে দ্বিতীয়। পরে হচ্ছে গয়ের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, মূল মধ্যরেখাটি কোন শহরের ওপর দিয়ে গিয়েছে? উত্তর লিখবে ইংল্যান্ডের গ্রিনিচ শহর। পরের প্রশ্ন, কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? উত্তর লিখবে মূল মধ্যরেখাকে। পরের প্রশ্ন, ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর লিখবে ব্যারেন। তাহলে ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ব্যারেন। পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক দেখা যায়? উত্তর লিখবে উষ্ণ মরু ও শীতল মেরু অঞ্চলে। প্রশ্ন, কাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর লিখবে কলকাতাকে। তাহলে কলকাতাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। পরে হচ্ছে বর্তমানে ভারতে কটি অঙ্গরাজ্য আছে? উত্তর লিখবে 29টি। তাহলে বর্তমানে ভারতে 29টি অঙ্গরাজ্য আছে। পরে স্তম্ভ মেলাও প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দেখো, ক স্তম্ভে রয়েছে শুশুনিয়া পাহাড়, ইলুভিয়েশন, আর
খ স্তম্ভে রয়েছে বি স্তর বাঁকুড়া আর পুরুলিয়া, শুশুনিয়া পাহাড় হবে বাঁকুড়া আর এলিভিয়েশন হবে বি স্তর। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান 2 করে 2 গুণ 4 = 8। প্রথম, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? তো লিখবে পৃথিবীর ওপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সম দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধির বৃত্ত, সেই জন্য নিরক্ষবৃত্তকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবীর সমান 2 ভাগে বিভক্ত হবে। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি। পর রয়েছে ভৌগোলিক জালক কাকে বলে? দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মাধ্যমে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখা জালের মতো বেষ্টন করে থাকে, একে ভৌগোলিক জালক বলে। এই রেখাগুলির মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। পরের প্রশ্ন, ডেকান ট্রাপ কি? ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং সুইডিশ শব্দ ট্রাপ এর অর্থ সিঁড়ির ধাপ। ভারতের দাক্ষিণাত্য মালভূমি বিভিন্ন পর্যায়ে লাভা জমে সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম ক্ষয়কার্যের কারণে সিঁড়ির মতো ধাপযুক্ত মালভূমিতে পরিণত হয়েছে, তাই দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান ট্রাপ বলা হয়। পর হচ্ছে মোনাক কি? সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মোনাডনক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট মোনাডনক এর নাম অনুসারে এর নামকরণ। উদাহরণ, অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড় মোনাডনকের উদাহরণ। পর হচ্ছে নগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভেতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। মৃত্তিকা কাকে বলে? মৃত্তিকা বা সয়েল শব্দটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে, যার অর্থ ভূমিতল বা মেঝে অর্থাৎ ফ্লোর। ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ যে শিথিল নিষ্ক্রিয় ভঙ্গুর আবরণী স্তর উদ্ভিদ ধারণ ও বৃদ্ধিতে সহায়তা করে তাকে মৃত্তিকা বলে। বলছে পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত না হয়েও ত্রিপুরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কেন? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মধ্যে প্রধান মিল হল উভয় রাজ্যের প্রধান ভাষা বাংলা। এছাড়া দুই রাজ্যের মধ্যে নানান সামাজিক ও সাংস্কৃতিক মিল থাকার জন্য এবং বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। পরে তাল কাকে বলে? তাল কথার অর্থ নিম্নভূমি বা হ্রদ। সমগ্র কোচবিহার জেলা, জলপাইগুড়ির দক্ষিণাংশ, উত্তর দিনাজপুরের উত্তরভাগ, মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু ভূমিগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। বৈশিষ্ট্য, এগুলি খাল, বিল ও জলভূমিপূর্ণ। এই অঞ্চল নবীন পলি দ্বারা গঠিত, তাই খুব উর্বর। 3, বর্ষাকালে এই অঞ্চলে প্রায়ই বন্যা হয়। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, সেক্সট্যান্ট কি? সেক্সট্যান্ট হল সূর্যের সর্বোচ্চ উন্নতিকোণ অর্থাৎ মধ্যাহ্ন নির্ণয়কারী অক্ষাংশ পরিমাপক যন্ত্র। এই যন্ত্রে একটি শক্তিশালী দূরবীন লাগানো থাকে। কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করতে হলে ধ্রুবতারা বা হ্যাডলির অ্যাক্ট্যান্ট নক্ষত্রের অভিমুখে রাখা হয়। এই দুই নক্ষত্রের উন্নতিকোণ নির্দিষ্ট স্থানটির অক্ষাংশগত অবস্থান নির্দেশ করে। অথবাদি রয়েছে নিরক্ষরেখার গুরুত্ব লেখো। 1, গোলার্ধ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করা যায়, যথা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এর ফলে কোন স্থান কোন গোলার্ধে অবস্থিত এবং কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোঝা যায়। 2, অক্ষাংশ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে যে কোনো জায়গার অক্ষাংশ নির্ণয় করা সম্ভব। 3,
এটা উষ্ণ হবে উষ্ণমণ্ডলের সৃষ্টি। নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে এখানে উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে। পরের পয়েন্ট করবে দিন হাইপেন রাত্রির স্থায়িত্বকাল। অভিগত গোলাকার পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা পরিবেষ্টিত রয়েছে বলে পৃথিবীর যে কোনো অবস্থানে ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে, তাই এখানে সারা বছর 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়, কারণ ব্যাখ্যা করো। কেন দেখা যায়? জীবাশ্ম অর্থাৎ জীবযুক্ত অশ্ম। জীব অর্থাৎ যার জীবন আছে এবং অশ্ম অর্থাৎ শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্ত্রীভূত হলে তাকে জীবাশ্ম বলে। সমুদ্রগর্ভে পলি জমে পাললিক শিলাস্তর গঠনের সময় সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে যায়। কোটি কোটি বছর ধরে পলিস্তরে চাপা ও ভূগর্ভের তাপে ওই জীব দেহাবশেষগুলি প্রস্ত্রীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়, অর্থাৎ সমুদ্রগর্ভে পাললিক শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়। পরবর্তীকালে পাত সঞ্চরণের কারণে বা গিরিজনী আলোড়নের ফলে যখন সমুদ্রগর্ভের এই পাললিক শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত রূপে ওপরে উঠে আসে, তখন জীবাশ্মগুলি ওই পাললিক শিলায় গঠিত ভঙ্গিল পর্বতেই থেকে যায়। এই কারণে ভঙ্গিল পর্বতে বিভিন্ন ধরনের জীবাশ্ম দেখা যায়। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল কাকে বলে। ভালো করে উত্তরটা দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি একটা প্রশ্নের উত্তর। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, রেগোলিথ মাটি নয় কেন? উত্তরটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবাদি রয়েছে টিকা লেখো হিউমাস, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বা হিউমাস কাকে বলে আসতে পারে পরীক্ষায়। পরের প্রশ্ন 4-4 রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন এবং এই মাটিতে কী কী ফসল চাষ হয়। অথবাদি রয়েছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। ভালো করে দেখে নাও উত্তরটা। মৌসুমি বিস্ফোরণ গ্রীষ্মকালের শেষে মূলত মে মাসে উত্তর হাইপেন পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়, ফলে বঙ্গোপসাগরের আর্দ্র বাতাস দক্ষিণ হাইপেন পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এই বায়ুর আগমনের ফলে আকস্মিকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং বর্ষাকালের সূচনা হয়। মৌসুমি বায়ুর প্রভাবে এই আকস্মিক বর্ষণকেই মৌসুমি বিস্ফোরণ বলে। পরে তোমাদের রয়েছে বিভাগগুলো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম রয়েছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। পরে রয়েছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। প্রথম প্রশ্ন তোমাদের ছিল স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য। দেখো, বিষয় ঘরে লিখবে প্রকৃতি। কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। আর প্রমাণ সময়ের ঘরে লিখবে কোনো একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। ভিত্তি, স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হলো স্থানীয় দ্রাঘিমারেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থান। আর প্রমাণ সময় লিখবে প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশের মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমারেখার স্থানীয় সময়। স্থানীয় সময়ের ঘরে 3 দিয়ে লিখবে সংখ্যা। এটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। প্রমাণ সময় সাধারণত পূর্ব হাইপেন পশ্চিমে অপেক্ষিত স্বল্প বিস্তৃত দেশের ক্ষেত্রে একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। 4 দিয়ে লিখব উপযোগিতা। একই দেশের বিভিন্ন স্থানের স্থানীয় সময় ভিন্ন হওয়ায় স্থানীয় সময়ের ব্যবহার কম। প্রমাণ সময় সারা দেশের প্রমাণ সময় এক এবং অভিন্ন হয়, পৃথিবীর সব দেশেই প্রমাণ সময় ব্যবহৃত হয়। উভয়ের মধ্যে সম্পর্ক, দ্রাঘিমারেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়েরও পরিবর্তন হয়। আর প্রমাণ সময়ের ঘরে লিখবে দ্রাঘিমারেখার পরিবর্তন ঘটলে সাধারণভাবে প্রমাণ সময়ের পরিবর্তন হয় না, তবে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। এবার পরের প্রশ্নের উত্তরে দেখে নাও ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। আমি মুখে বলছি না। প্রথম পয়েন্ট করবে 1 দিয়ে সৃষ্টি, 2 দিয়ে পয়েন্ট করবে শিলা, 3 দিয়ে পয়েন্ট করবে ভাঁজ, 4 দিয়ে পয়েন্ট করবে উচ্চতা, 5 দিয়ে পয়েন্ট করবে বিস্তৃতি, 6 দিয়ে পয়েন্ট করবে জীবাশ্ম, 7 দিয়ে পয়েন্ট করবে বিভাগ, আর 8 দিয়ে পয়েন্ট করবে ভূমিকম্প। আর একবার পয়েন্টগুলো দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে সৃষ্টি, 2 দিয়ে শিলা, 3 দিয়ে লিখবে ভাঁজ, 4 দিয়ে উচ্চতা, 5 দিয়ে বিস্তৃতি, 6 দিয়ে জীবাশ্ম, 7 দিয়ে বিভাগ, আর 8 দিয়ে পয়েন্ট করবে ভূমিকম্প।
5-3 রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর লিখবে। দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব নিম্নরূপ। 1 দিয়ে পয়েন্ট করে ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু বৈচিত্র্য। প্রধান 4টি ঋতু গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত হলেও পশ্চিমবঙ্গে 6টি ঋতু লক্ষ্য করা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। উষ্ণতা, পশ্চিমবঙ্গের মৌসুমি বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায়, যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় উষ্ণতা 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও আসানসোলের গড় উষ্ণতা হয় 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার শীতকালে উপকূলীয় অঞ্চলের গড় উষ্ণতা 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও পার্বত্য অঞ্চলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গের দক্ষিণায়ন পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে, তবে বৃষ্টিপাত সর্বত্র সমান হয় না। গড় বার্ষিক বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে 400 সেমি, তরায়ে 350 সেমি, মালভূমিতে 125 সেমি এবং সমভূমিতে 180 সেমি। 4 আগমনের অনিশ্চয়তা, দক্ষিণায়ন পশ্চিম মৌসুমি বায়ু সময়ের আগে ঢুকলে বন্যা এবং সময়ের পরে এলে খরা হয়। প্রাকৃতিক ঝঞ্ঝা, মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী, শরৎকালে আশ্বিনী ঝড়, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। শীতল উত্তরায়ণ পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব, উত্তরায়ণ পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভেদ লক্ষ্য করা যায়, যেমন পার্বত্য ও মালভূমি অঞ্চলে উষ্ণতা কম হলেও দক্ষিণবঙ্গে এর উষ্ণতা খুব কম হয় না। 7 দিয়ে পয়েন্ট করবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণায়ন পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু শীতকালে শুষ্ক উত্তরায়ণ পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয় না। তাই আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। 8 উষ্ণতার প্রভাব, গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদাহের হাত থেকে মৌসুমি বায়ু রক্ষা করে। মৌসুমি বায়ুর আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায়, তবে শীতকালে উত্তরায়ণ পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে বা শীতের প্রকোপ অনেক সময় বেড়ে যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।